হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো। আমিও ভালোই আছি। গরম ছাড়া আর কোনো প্রবলেম আমার নেই। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 10:35। আমার চান টান সব হয়ে গেছে। সকাল থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি। আসলে কাজকর্ম তেমন কিছু যে ছিল তা নয়, তাই ভাবলাম যে গল্পটা বলবো বা কোনো গল্প পড়ে শোনাবো বা একটু আড্ডা মারবো। এটা না মানে সারাদিনের কাজকর্মের পরে আর টাইম থাকছে না তোমাদের সঙ্গে শেয়ার করার, তাই ভাবলাম আজকে একদম প্রথম থেকে গল্পই করি। এক এক দিন তো এরকম করলেও ভালো লাগে, তাই না? আর কালকে থেকে তো বেশ একটু অন্ধকার অন্ধকার মতো হয়েছিল বাইরেটা, মানে মেঘলা মেঘলা। সবসময়তেই আশায় ছিলাম যে এবার বোধহয় ঝড় বৃষ্টি হবে, কিন্তু এখনো অবধি কিছুই দেখা নেই। তবে এটা তো ফোরকাস্টে আছে যে 26 তারিখের পর নাকি এখানে মান্থা নামে কোনো সাইক্লোন আসছে। জানি না সেটা কতটা জোরালো এবং কতটা সত্যি, সেটাও কোনো আইডিয়া নেই, এলে বুঝতে পারবো। আর এরকম তো একা একা অনেক মানে ঘূর্ণিঝড় ফেস করে এসেছি, তাই এটা কোনো নতুন মনে হচ্ছে না। দেখা যাক কতটা ভয়ঙ্কর হয়। আজকে রান্নাবান্নাও সেরকম কিছুই ছিল না, শুধু পার্শে মাছের ঝাল করেছি, আর সেই পুঁই শাক চচ্চড়ি আজকে শেষ হবে। তো যে কারণে ভাবলাম যে না, চলো আজকে শুধু একটু গল্প আড্ডা এইসব করেই কাটাই। আর ম্যাগি খাওয়া দাওয়া খুব একটা যে করছে তা না, বেশিটা সময় শুয়েই থাকছে। জানি না কেন। কালকে একটু আমার পার্শে মাছের মাথাটা দিয়ে মানে ধুয়ে আর কি, সেটা দিয়ে ভাত দিয়ে মেখে দিয়েছিলাম, সেইটা পুরো চাটপট করে খেয়ে নিল। কিন্তু মানে শুধু মাংস খুব একটা খেতে যে চাইছে তা না। তো আজকেও আমি সেরকমভাবেই ওকে মাংস আলাদা করে দিয়েছি, আর মাছটা আমার একটু ঝাল করেছি, সেটাই ধুয়ে ওকে ভাতে মেখে আলাদা করে দেবো যাতে খায়। আর বেশিটা না শুয়েই আছে। এবার এটা গরমের জন্যে হচ্ছে নাকি শারীরিক কোনো অসুস্থতা সেটা ঠিক বুঝতে পারছি না। তবে এমনি যে অ্যাক্টিভ নেই তাও না, কেউ বেল টিপলে বা আমি যদি এখান থেকে উঠে অন্য ঘরে চলে যাই সঙ্গে সঙ্গে পেছন পেছন দৌড়চ্ছে, তো ঠিক খুব একটা বুঝতে পারছি না। তবে হ্যাঁ, পর্যাপ্ত খাওয়াটা মোটেই হচ্ছে না, এটাও একটা মানে ম্যাটার অফ কনসার্ন। যে পর্যাপ্ত ও যে পরিমাণ খেত সেই পরিমাণটা খাচ্ছে না, সেই তুলনায় মানে খুবই কম খাচ্ছে। তো এক একবার ভাবছি ডাক্তারকে কল করব, মানে ডাক্তারকে বলবো, মানে বাড়িতে আসার দরকার নেই বাট কনসাল্ট করা। কিন্তু তারপরেই ভাবছি ডাক্তারকে বলা মানেই না আবার সেই গাদাগুচ্ছের ওষুধ ওকে খেতে হয়। তো সেই জন্যে ভাবি যে ঠিক আছে দেখি না, মানে গরমটাও তো পড়েছে খুবই। তো এইরকম অল্প অল্প করে খাইয়ে খাইয়েই দেখি, সব রকমভাবেই চেষ্টা করছি মাছ ভাত মেখে। তবে মাছ ভাতটা কিন্তু কালকে নিজে খুব মানে গ্ল্যাডলি পুরোটা চাটপট করে খেয়েছে, এটাই মানে। এবার কালকে আমি এক মুঠো ভাত দিয়েছিলাম, যে আমি তো এটাই জানতাম যে ও খাবে না, কেননা কিছুই খেতে চাইছে না খুব একটা, তো সেই হিসেবে কম ভাত দিয়েছিলাম। তো আজকে আবার 2 মুঠো ভাত দিয়ে দেখছি যে মহিলা খায় কিনা, তো সেগুলো পরে। আর আমার ডাক্তারের কথাও বলি, উনি কালকেও আসেননি, উনি হঠাৎ করেই হসপিটাল নিয়ে খুব বিজি হয়ে পড়েছেন। আর সত্যি কথা বলতে কি, এটাও তো খুব একটা এমার্জেন্সি ব্যাপার নয়, যে কারণে উনি বললেন আজকে শনিবার হয়তো ওনার টাইম হবে, উনি আসবেন। তো সেটা ফোন করতে বলেছেন। তো আমি আবার ওই 11টা নাগাদ একটা কল করব, করে দেখব। আর এবারেও যদি বলেন যে না এখনও আমি হসপিটাল নিয়ে বিজি, তাহলে বলবো আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আমার ব্লাড রিপোর্ট পাঠিয়ে দিচ্ছি, আপনি দেখে নিন না, আপনাকে এই মানে মুহূর্তে এখন আর তাহলে এত মানে ছুটে আসার দরকার নেই। মোটামুটি আমি তো দেখো ঠিকই আছি, ওই জাস্ট একটা মানে মনে জোর দেওয়ার জন্য ওনাকে ডাকা, সত্যি কথা বলতে। তো উনি যখন এখন অ্যাট প্রেজেন্ট এত ব্যস্ত আছেন, কিন্তু নিশ্চয়ই উনি ব্যস্তই আছেন, কেননা ওনাকে আমি যখনই বলি উনি কিন্তু তখনই আসেন। এমনিও বারবার জিজ্ঞেস করছেন যে আপনি ভালো আছেন তো। যাক গে, আজকে দেখি, আর আজকে যদি না হয় তাহলে বলবো আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। তো সেই গেল একটা ব্যাপার। আর চান টান তো হয়ে গেছে, বুঝতেই পারছো। তো আমি একটা গল্প পড়ছি, আর একটা ছোট গল্প মানে পিস পড়বো, সেটাও বেশ হাসির, বেশ মজার। তো সেটাই ভাবছি আগে পড়ি ছোটটা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। কাজকর্ম সব কিছু নিয়ে ব্যস্ত থাকলে না তারপরে আর ভিডিওতে টাইম থাকে না এই গল্পগুলো পড়ার। এগুলো পড়ে আমারও লোভ লাগে যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তোমরা অনেকেই এই গল্প শুনতে ভালোবাসো,
সেটা আমাকে জানিয়েছো। তো তাই জন্য আমি যখন কিছু পাই বা কিছু পড়ি তখন অবশ্যই মনে হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এটা দেখো, এটা বেশ হাসির একটা, পড়ে শোনাচ্ছি, শোনো। এক পূর্ণিমার দিনে প্রতিবেশীর বাড়িতে সত্যনারায়ণের পুজো। ভবেশবাবু নিমন্ত্রিত। পুজো শেষে সবাই যখন দক্ষিণা দিচ্ছে, ভবেশবাবু তখন অনিচ্ছা সত্ত্বেও বেজার মুখে পেছনের পকেট থেকে একটা ছেঁড়া ফাটা 10 টাকার নোট সবার নজর এড়িয়ে দক্ষিণার থালাতে রেখে দিলেন। প্রচুর লোকের ভিড়ে ব্যাপারটা কেউ খেয়ালই করল না। হঠাৎ পেছন থেকে এক ভদ্রমহিলা ভবেশবাবুর পিঠে আঙুল দিয়ে একটা খোঁচা মারলেন। ভবেশবাবু পেছন ফিরে তাকাতেই ভদ্রমহিলা ভবেশবাবুর হাতে একটা 500 টাকার নোট দিলেন। ভবেশবাবু নোটটি কপালে ঠেকিয়ে দক্ষিণার থালায় রেখে দিলেন। নিজে মাত্র 10 টাকা দিয়েছেন বলে মনে একটু লজ্জাও পেলেন। এক সময় পুজো শেষ হয়ে গেল, প্রসাদ খেয়ে সবাই চলে যাচ্ছেন। বাইরে সেই ভদ্রমহিলার সাথে ভবেশবাবুর আবার দেখা। ভদ্রমহিলা মিষ্টি হেসে বললেন, আপনি যখন পেছনের পকেট থেকে 10 টাকা বার করছিলেন তখন আপনারই পকেট থেকে ওই 500 টাকার নোটটা নিচে পড়ে গিয়েছিল। আমি সেটাই আপনাকে ফিরিয়ে দিয়েছিলাম। টাকা পয়সা সাবধানে রাখবেন, দিনকাল ভালো না। ভাগ্যিস আমার চোখে পড়েছিল, অন্য কেউ পেলে হয়তো আপনাকে ফেরতই আর দিত না। পূর্ণিমার থেকে অমাবস্যা চলে এলো। ভবেশবাবুর চোখে এলো জল। সেই জল আর থামলই না। মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? এটা তো মানে রীতিমতো একটা মজার আর্টিকেল, যে ভবেশবাবুর মানে উনি খুবই কিপ্পন মানুষ, সেটা তো বোঝাই যাচ্ছে। তো উনি 10 টাকার নোট কোনো মতে, তাও ফাটা ছেঁড়া, পকেট থেকে বার করে একটা দক্ষিণার থালায় রেখেছিলেন। ওই 500 টাকাটাও কিন্তু ওনারই অ্যাকচুয়ালি, যেটা উনি বুঝতেও পারেননি। উনি ভেবেছেন ওই ভদ্রমহিলা হয়তো ওনাকে দিচ্ছেন যেটা দেওয়ার জন্যে, উনি সেই হিসেবেই ওটা দিয়ে দিয়েছেন। দেখেছো তো, মানে যার যেটা যাবার তার কিন্তু সেটা যাবেই, সে যতই কৃপণ হোক আর যতই উদার হোক। আমার এটা বেশ হাসির মনে হয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো এবারে আর একটা গল্প শেয়ার করছি। এটাই অনেক দিন ধরে মানে রেখে দিয়েছিলাম তোমাদের জন্য, কিছুতেই আর ফুরসত পাচ্ছিলাম না পড়ার। তো এটা শোনো। ডিভোর্স পেপারে সই করার সময় ইচ্ছের হাত কেঁপে উঠল বুঝি। হয়তো একরাশ আশা ভরসা ভালোবাসা নিয়ে যে সম্পর্কের সূচনা হয়েছিল তার পরিণতি যে এমন হবে ইচ্ছে কিছু দিন আগেও ভাবতে পারেনি। আঙ্গুলের ফাঁকে কলম চেপে ধরে ওর হাত থেমে গেছে দেখে পেছন থেকে এক মহিলা কণ্ঠ শোনা গেল, থেমে গেলে কেন? সই করে আমার ছেলেকে মুক্তি দাও। নাকি আবার কোনো ছক কষছো যে কিভাবে আদ্রিতকে ফাঁদে ফেলবে? মহিলার কথা শেষ হতেই আর এক মেয়ের গলা পেল ইচ্ছে। লোভী নির্লজ্জ চরিত্রহীন মেয়ের থেকে এর বেশি কি বা আশা করা যায় আন্টি? তবে ফাঁদ পেতেও লাভ নেই, আদ্রিত জানে ও কেমন। চরিত্রহীন শব্দটা বার কয়েক ইচ্ছের কানে বেজে উঠল। চোখ বন্ধ করতেই 2 ফোঁটা জল ডিভোর্স পেপারের ওপর পড়ল। ওই শব্দটার সঙ্গে যুক্ত ঘটনা মনে পড়তেই নিজেকে শক্ত করে কিঞ্চিত কম্পিত হাতে সই করে পেপার পাশে এগিয়ে দিল। আদ্রিত শক্ত করে কলম চেপে ধরে ঘাড় ঘুরিয়ে একবার অগ্নিদৃষ্টিতে তাকালো, তারপর নিজেও সই করে সম্পর্কের ইতিটা টেনে দিল। উকিল বললেন, তাহলে আজ থেকে আপনারা দুজনেই আইনতভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে মুক্তি পেয়ে গেলেন। সব শেষ জেনেও ইচ্ছে একভাবে আদ্রিতের হাতের দিকে চেয়েছিল। ওর কি একটুও হাত কাঁপলো না? এত বিতৃষ্ণা! ইচ্ছে চোখ সরিয়ে নিল। সত্যি এশা ঠিক বলেছে, ও নির্লজ্জ। না হলে এত কিছুর পরেও ও কেন আদ্রিতের দিকে চেয়ে আছে? পেছন ফিরতেই ইচ্ছে কয়েক জোড়া জলভরা চোখ দেখল, তো কয়েকজনের ঠোঁটে বিজয়ী হাসিও দেখল। কয়েক পা এগিয়ে গিয়ে ও বলল, বাবা চলো। কিছুদিন ধরে শারীরিক মানসিক কষ্ট না হলে
আজকের এই দুর্বিষহ পরিস্থিতি সব মিলিয়ে ইচ্ছের গলার স্বর এতটাই ক্লান্ত যে ওর ক্ষীণ স্বরের ডাক বাবা শুনতে পেলেন না। ইচ্ছে বাবার কাঁধে হাত রাখলো আর বলল, বাবা। মেয়ের ডাকে এবার বাবার চেতন ফিরে এলো। মেয়ের বৈবাহিক জীবনের এমন পরিণতি চোখের সামনে দেখতে হচ্ছে। উনি এখানে থেকেও ছিলেন না। উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ মা, চল। বাবার কেমন যেন ধরা গলা। মা শাড়ির আঁচলে চোখ মোছার ব্যর্থ প্রয়াস করছেন। ইচ্ছে কিছুটা এগিয়ে গেছে তখন আদ্রিতের মা অদিতা রায় বললেন, যাচ্ছ কোথায়? সব শেষ যখন আমার ছেলের জন্য বয়ে বেড়ানো চিহ্নগুলো মুছে দিয়ে যাও। সঙ্গে সঙ্গে ইচ্ছের হাত সিঁথির কাছে উঠে এলো। সেখানে এখনো সিঁদুর জলজল করছে, দু হাতে শাঁখা পলা। কিন্তু এসব তো আর দরকার নেই। অদিতা রায় এগিয়ে এসে ইচ্ছের সিঁথিতে হাত রেখে দাঁতে দাঁত চেপে বললেন, আমার সামনে আদ্রিত যেদিন তোমার সিঁথিতে সিঁদুর দিয়েছিল সেদিন থেকেই এই সময়ের অপেক্ষা আমি করছিলাম। ফাইনালি দিনটা এসেই গেল। বামুন হয়ে চাঁদে হাত বাড়ানো কি পরিণতি হয় দেখলে তো আজ। এখন চরিত্রের দোষ নিয়ে সারা জীবন চোখের জল ফেলো গিয়ে। ইচ্ছে নীরব, কিছুই বলল না। শুধু একবার ঝাপসা দু চোখ তুলে আদ্রিতের দিকে তাকালো। ভালোবেসে এটাই ওর প্রাপ্তি ছিল বুঝি। অদিতা রায়ের পাশে আর এক মহিলা এসে বললেন, এই দুই হাত দিয়ে আদ্রিতকে হাতের মুঠোয় রাখতে চেয়েছিল তো ইচ্ছে। সব অর্থ সম্পত্তি গ্রাস করবে ভেবেছিল। এখন দেখো তোমার হাত একদম শূন্য। কথাগুলো বলেই উনি ইচ্ছের হাত থেকে শাঁখা পলা খুলে নিতে গিয়ে ইচ্ছে করে ব্যথা দিতে লাগলেন। ইচ্ছের জন্য ওনার মেয়ে এসা কষ্ট পেয়েছে, সব কিছুর হিসেব নিতে হবে তো। টেস্ট বার্ড হেভেন রেস্টুরেন্টের মালিক আদ্রিত রায়। দেশ জুড়ে ওর রেস্টুরেন্টের অনেক আউটলেট আছে। জনসাধারণের কাছে পরিচিত আর বিশেষ সুনাম অর্জন করা আদ্রিত জানে সামনের এই দৃশ্য লোকের নজরে এলে ওর সম্মানে প্রভাব পড়বে। তাই এগিয়ে এসে এশার মায়ের হাত ধরে বলল, সব শেষ হয়ে গেছে, তাহলে রাস্তার মধ্যে এই নাটকটা কেন? উত্তরে ইচ্ছের বাবা বললেন, নাটক তো তুমি করেছিলে, বিশ্বাসহীন এক ভালোবাসার নাটক। তুমি কি ভেবেছো মেয়ে আমার বোঝা হয়ে থাকবে? কখনো না, ও আমার মাথার মুকুট হয়ে থাকবে। তোমার এত অর্থ বিলাসিতা দিয়ে তুমি ভালো রাখতে পারোনি। আমার গরিব ঘরে মেয়েটা আজ থেকে ভালো থাকবে। একদিন সময় আসবে, সেদিন বুঝবে আজ তুমি কি হারালে। আদ্রিত কারো কাছ থেকে কোনো কথা সহ্য করে না। সেখানে ইচ্ছের বাবার ভারী কথাগুলো শুনে বেশ রেগে বলল, বড় বড় কথা না বলে মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান। আপনাদের কপাল ভালো, আমি অল্পেতেই ছেড়ে দিয়েছি। ইচ্ছের বাবা মেয়ের হাত থেকে শাঁখা পলা খুলে অর্থ অহংকারী আদ্রিতের হাতে দিয়ে বললেন, এই নাও তোমার জিনিস। তারপর মেয়ের হাত ধরে এগিয়ে গেলেন। ইচ্ছে আর পেছন ফিরে তাকালোই না। এই হচ্ছে গল্প। এরকম জিনিস কিন্তু হামেশাই ঘরে ঘরে দেখা যায়। একটা আশা, ভরসা, ভালোবাসা সব কিছু নিয়ে একটা নতুন জীবন একটা মেয়ে শুরু করার পর তার শ্বশুর শাশুড়ি বা তার মানে শ্বশুর বাড়ির লোকজন সেটাকে কি করে ভাঙা যায়, কিভাবে পরিকল্পনা করে পুরো গড়া জিনিসটাকে নষ্ট করে দেওয়া যায়, এই জিনিসটার ওপরে কিন্তু বেশ মানে পারদর্শিতা মানে গড়ে তোলে এবং সেটা আলটিমেটলি সাকসেসফুল করেই ছাড়ে। এটা আমি আমার নিজের জীবন দিয়েও বলতে পারি। এটা খুব কমন জিনিস। আর বিশেষ করে যে ছেলেরা মানে মেরুদণ্ডহীন, যে ছেলেদের নিজেদের কোনো বক্তি নেই, যারা অন্যের কথায় পুরোপুরি নিজেকে ভেঙে গড়ে ফেলে, তাদেরই এই অবস্থাটা হয়। এবং তাদের অবস্থা হলেও হোক, কিন্তু তাদের জন্যে সত্যি একটা মেয়ে যখন তাকে আঁকড়াতে চেয়েছিল, তাকে ভালোবেসেছিল, তার সারা জীবনটা দিয়ে তাকে সুখী করতে চেয়েছিল,
সেই সুযোগটাই কিন্তু সেই মেয়েটাকে আর দেওয়া হয় না। তাতে হয় কি, ছেলেটার জীবনটাও আলটিমেটলি নষ্ট হয়ে যায়, তার বাবা মা চিরজীবন তাকে আগলে রাখার মতো বেঁচে থাকবে না, আর মেয়েটাও সব সুখ থেকে বঞ্চিত হয়ে যায়। তো এইটা খুব কমন একটা বিষয়। আমি গল্পটা আগে পড়িনি, তোমাদের সঙ্গেই পড়লাম, পড়ে আমার এটাই মনে হলো যে এটা ভীষণ কমন একটা পিকচার। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, এবং এটাও জানিও যে এটা কি সত্যি ঘরে ঘরে ঘটা একটা কাহিনী নয়। এটা আজকে আমি গল্প আকারে পড়লাম বটে, কিন্তু এটা প্রচুর ঘরে এই সেম জিনিসেরই পুনরাবৃত্তি হয়ে চলেছে। মেয়েরা যতই শিক্ষিত হোক, যতই ভালো হোক, যতই সে পিওর হোক, কিন্তু আলটিমেটলি এই ছবিটাই কেন জানি বেশিরভাগ বাড়িতে দেখা যায়। খুব পরিচিত একটা ছবি এটা। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি ভিডিওটা। এটা আজকে গল্পর মধ্যেই রাখলাম, আর আবার নেক্সট ভিডিওতে নিশ্চয়ই কাজকর্ম দিয়েই শুরু করব, কেননা রান্নাবান্না তো অবশ্যই করতে হবে, বাড়ির কাজকর্মও করতে হবে। আর 26 তারিখ থেকে ঘূর্ণিঝড় আসবে সেই আশাতেও আছি। আজকে 24 তারিখ তো হয়েই গেল, আর এখন ডাক্তারকেও কল করব। তো ডাক্তার কি বললেন না বললেন, যদি উনি আদৌ আসেন তাহলে সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আর ম্যাগিকে দেখানো হয়নি, তাই না? তোমরা তো অনেকেই ভাবছো যে ভিডিও শেষ করে দিল কিন্তু আমাদের ম্যানেজারকে একবারও দেখতে পেলাম না। সেটা আমি করব না, ম্যানেজারকে তোমাদের দেখাচ্ছি। তো ম্যানেজারকে দেখিয়ে আমি ভিডিওটা একদমই শেষ করে দেবো। তাই তার আগে আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।